আচ্ছা, একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি আর একদম ক্ষুদে চোখে দেখা যায় না এমন ব্যাকটেরিয়া, এদের মধ্যে আসল মিলটা কোথায় থাকতে পারে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। চলুন আজ আমরা জীবনের সেই গোপন রহস্যটাকে একটু ঘেঁটে দেখি, যা সব জীবকে একটা অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। স্ক্রিনে এখন যে অণুজীবগুলো দেখা যাচ্ছে ওগুলো হলো ব্যাকটেরিয়া, মানে খালি চোখে এদের দেখার কোনো উপায় নেই। আর অন্যদিকে একবার ভাবুন তো, একটা বিশাল বটগাছের কথা, কিংবা কি দারুণ গতিতে ছুটে চলা একটা চিতার কথা। এদের মধ্যে কোনো মিল থাকা কি সম্ভব? প্রথম দেখায় তো মনে হবে একদমই না, তাই না? কিন্তু এই বিশ্লেষণটা যখন শেষ হবে, তখন আমরা দেখব এদের মধ্যে কতটা গভীর আর মৌলিক একটা সংযোগ রয়েছে, যা আসলে জীবনেরই মূল ভিত্তি। আর সেই অবিশ্বাস্য মিলটা আর কিছুই না, সেটা হলো কোষ। হ্যাঁ, এই কোষই হলো জীবনের সেই গোপন, মানে অ্যাসেনশিয়াল গাঠনিক উপাদান, যা ব্যাকটেরিয়া থেকে শুরু করে ওই বিশাল নীল তিমি পর্যন্ত সবার মধ্যেই আছে। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তাহলে এই কোষ জিনিসটা আসলে কি? বিজ্ঞানীরা তো বলেন এটা জীবদেহের গঠন আর কাজের একক, কিন্তু একদম সহজ করে বললে এটা হলো জীবনের এক একটা ছোট্ট কারখানা। এই কারখানার ভেতরেই জীবনের জন্য যা যা দরকার সবকিছু তৈরি হয়, শক্তি তৈরি হয়। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি, এটা নিজের মতো করে আরও নতুন নতুন কারখানা তৈরি করতে পারে, মানে সেলফ রেপ্লিকেটিং। এখন কথা হচ্ছে, যদিও সব জীব কোষ দিয়ে তৈরি, তার মানে কিন্তু এই না যে সব কোষ দেখতে বা কাজে একই রকম। একদমই না। এদের গঠনের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কোষকে প্রধান দুটো ভাগে ভাগ করেছেন। চলুন কোষের জগতের এই প্রথম বড় বিভাজনটা একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রকার হল আদিকোষ, ইংরেজিতে যাকে বলে প্রোক্যারিওটিক সেল। নামটা কিন্তু বেশ মজার। এটা এসেছে গ্রিক ভাষা থেকে। প্রো মানে হলো আদি বা আগে, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তার মানে সোজা কথায় এদের কোনো সুসংগঠিত নিউক্লিয়াস নেই। এরা হলো, বলতে পারেন, পৃথিবীর বুকে প্রাণের প্রথম পথিকৃৎ, সবচেয়ে সরল আর পুরনো সদস্য। আদিকোষের গঠনটা বেশ সাদামাটা। এখানে কোনো নিউক্লিয়ার ঝিল্লি, মানে নিউক্লিয়াসকে ঘিরে রাখার মতো কোনো দেয়াল নেই। তাই এর জেনেটিক উপাদান, মানে ডিএনএ, সাইটোপ্লাজমে এমনিই ভেসে বেড়ায়। ব্যাপারটা অনেকটা একটা ছড়ানো ছিটানো ঘরের মতো, যেখানে দরকারি জিনিসগুলো কোনো আলমারিতে না রেখে এখানে ওখানে ছড়িয়ে রাখা হয়েছে। ব্যাকটেরিয়া হলো এর সবচেয়ে পরিচিত একটা উদাহরণ। এরপর আসছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এখানে ইউ মানে প্রকৃত বা সত্যিকারের। তো আদিকোষের ওই ছড়ানো ছিটানো ঘরের পর ইউক্যারিওটিক কোষ হলো একটা একদম গোছাড়ো বাড়ির মতো, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মানে জেনেটিক তথ্য, একটা বিশেষ সুরক্ষিত ঘরে রাখা থাকে। আর সেই ঘরটাই হলো নিউক্লিয়াস। প্রকৃত কোষগুলো কিন্তু অনেক বেশি জটিল আর উন্নত। এদের একটা নির্দিষ্ট নিউক্লিয়াস তো আছেই, তার সাথে আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু বা অর্গেনেল আছে। এগুলো কোষের ভেতরে ছোট ছোট অঙ্গের মতো কাজ করে। আমাদের চারপাশের এই যে গাছপালা, পশু পাখি, এমনকি আমরা নিজেরাও কিন্তু এই প্রকৃত কোষ দিয়েই তৈরি। তাহলে মূল পার্থক্যটা ঠিক কী দাঁড়ালো? একদম সহজ, একটাই মূল পার্থক্য, নিউক্লিয়াসের থাকা বা না থাকা। আদিকোষে কোনো পর্দা ঘেরা নিউক্লিয়াস নেই, আর প্রকৃত কোষে সেটা আছে। শুনতে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু এই একটা পরিবর্তনই ছিল জীবজগতের বিবর্তনের পথে একটা বিরাট লাফ। এখান থেকে কিন্তু জীবনের দুটো একদম ভিন্ন আর জটিল পথে শুরু হয়েছে। এখন আমরা প্রকৃত কোষের দুটো সবচেয়ে পরিচিত উদাহরণ নিয়ে কথা বলবো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। দুটোই কিন্তু জটিল আর উন্নত, কিন্তু তাদের জীবনযাত্রা যেহেতু আলাদা, তাই তাদের মধ্যে কিছু জরুরি পার্থক্যও তৈরি হয়েছে। স্ক্রিনে এখন পাশাপাশি উদ্ভিদ আর প্রাণী কোষের ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম দেখায় চোখে পড়ার মতো পার্থক্য কি মনে হচ্ছে? হয়তো একটা কোষকে একটু বেশি চৌকো, মানে বাক্সের মতো লাগছে, তাই না? চলুন এবার একটু গভীরে যাই, দেখি এই পার্থক্যগুলো আসলে কি আর কেন এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এদের মধ্যে কিন্তু অনেক মিলও আছে। যেমন দুটোরই নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, শক্তি তৈরির জন্য মাইটোকন্ড্রিয়া আছে। কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটা মূল পার্থক্যই পুরো উদ্ভিদ আর প্রাণী জগৎকে দুটো সম্পূর্ণ ভিন্ন রাস্তায় নিয়ে গেছে। এই ছোট্ট পার্থক্যগুলোর প্রভাব যে কি বিশাল, সেটাই আমরা এখন দেখব।
এখানে প্রধান 3টি পার্থক্য তুলে ধরা হল। খেয়াল করে দেখুন, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর আর প্লাস্টিড আছে, যা প্রাণী কোষে নেই। আবার অন্যদিকে প্রাণীকোষে সেন্ট্রোজোম আছে, যেটা উদ্ভিদ কোষে সাধারণত দেখা যায় না। এখন চলুন দেখি এই 3টা জিনিস থাকা বা না থাকার কারণে আসলে কি হয়। এখন আসল প্রশ্নটা হলো, এই যে আণুবীক্ষণিক স্তরের পার্থক্যগুলো, এগুলো বাস্তবে কিভাবে এত বড় একটা প্রভাব ফেলে? মানে এই কোষের গঠন কিভাবে একটা গাছ বা একটা প্রাণীর পুরো জীবনযাত্রাকেই ঠিক করে দেয়? শুরু করি কোষপ্রাচীর দিয়ে। উদ্ভিদ কোষের বাইরের দিকে যে কোষপ্রাচীর থাকে, ওটা অনেকটা ইটের দেয়ালের মতো কাজ করে। সেলুলোজ দিয়ে তৈরি এই শক্ত আবরণটার কারণেই গাছপালা এত মজবুত হয়। ওরা মাধ্যাকর্ষণের বিপরীতে সোজা হয়ে দাঁড়াতে পারে, এমনকি শত শত ফুট লম্বা হতে পারে। এই দেয়ালটাই কিন্তু ওদের একটা নির্দিষ্ট আকৃতি দেয়। অন্যদিকে প্রাণী কোষের ওই ইটের দেয়ালটা কিন্তু নেই, আর এর ফলে কোষগুলো হয় অনেক বেশি নমনীয়, অনেকটা জলভর্তি বালুনের মতো। এই ফ্লেক্সিবিলিটির কারণে প্রাণীরা চলাচল করতে পারে, মাংসপেশি সংকুচিত করতে পারে, মানে নড়াচড়া করতে পারে, আর বিভিন্ন আকার নিতে পারে। এই যে দৌড়ানো, সাঁতার কাটা বা ওড়া, সবই সম্ভব হয়েছে ওই দেয়ালটা না থাকার কারণে। আর প্লাস্টিডের কথা ভাবুন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্লোরোপ্লাস্ট। এটা উদ্ভিদকে একটা জাদুকরী ক্ষমতা দেয় বলাই চলে। এই ক্লোরোপ্লাস্টই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের সাধারণ আলোকে ব্যবহার করে নিজেদের খাবার নিজেরা তৈরি করে ফেলে। আর এই প্রক্রিয়াটা শুধু উদ্ভিদকেই বাঁচিয়ে রাখে না, পৃথিবীর প্রায় সমস্ত জীবজগৎকেই শক্তি যোগায়। তাহলে কি দেখলাম আমরা? কোষ নামক একটা সাধারণ নকশা থেকে কিভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন জীবজগতের উদ্ভিদ আর প্রাণী জন্ম হল। একটা কোষ প্রাচীর থাকা বা না থাকা, অথবা সূর্যের আলোকে খাদ্যে পরিণত করার ক্ষমতার মতো মাত্র কয়েকটা ছোট ছোট আণুবীক্ষণিক পার্থক্যই এই বিশাল বৈচিত্র্য তৈরি করেছে। ভাবলে সত্যি অবাক হতে হয়, তাই না? এই ক্ষুদ্র অদৃশ্য কোষগুলোই মিলেই যে আমাদের চারপাশের এত বিশাল আর জটিল এক জীবন্ত পৃথিবী তৈরি করেছে, তার রহস্যটা আসলেই অসীম। পরের বার যখন কোনো গাছ বা প্রাণীর দিকে চোখ পড়বে, তখন হয়তো তাদের ভেতরের এই ক্ষুদে জগতের কথা একবার হলেও মনে পড়বে।